বাসর ঘরে বাবু যখন প্রিয়াকে আদর করতে যাবে ঠিক তখনই বাবুর চোখ পড়ল প্রিয়ার বুকের উপর। বাবু লক্ষ্য করল প্রিয়ার বুকে একটা ক্ষত চিহ্ন। প্রাপ্তবয়স্ক যে কেউ এই চিহ্নটার মানে বুঝতে পারবে। বাবু চমকে উঠে প্রিয়ার উপর থেকে উঠে বসে। প্রিয়া বাবুর এমন কাণ্ড দেখে শোয়া থেকে উঠে বসে শাড়ির আঁচল দিয়ে বুক ঢেকে বলল, কি হয়েছে আপনার? আপনি থেমে গেলেন যে? বাবু নিজেকে সামলে নিয়ে বলল, না মানে তেমন কিছু না। তাহলে আপনি আমাকে আদর করতে গিয়ে থেমে গেলেন কেন? বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না। বাবু প্রিয়ার বুকের ক্ষত চিহ্নটা বারবার আর চোখে দেখার চেষ্টা করছে। বাবু মনে মনে ভাবছে, এজন্যই আমি এত আধুনিক মেয়েকে বিয়ে করতে চাইনি, যে মেয়েগুলো আধুনিকতার নামে নিজেদের শরীরের মূল্য দিতে জানে না। ফ্রি ফ্রেন্ড সার্কেলের মাঝে চলাফেরা করতে গিয়ে তাদের শরীর বিনিময় করা যেন কোনো পাপের না। তাই তো আমি সেদিন বাবাকে কত করে বুঝিয়েছিলাম। বাবা আমাকে একটি মেয়ের সাথে দেখা করার জন্য এই রেস্টুরেন্টে পাঠান, যার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা। আমি তার জন্য রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছি। এমন সময় শর্ট ড্রেস পরা সুন্দরী প্রিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, হাই, আই এম প্রিয়া, আর ইউ বাবু? আমি প্রিয়াকে দেখে হা করে তার দিকে তাকিয়ে আছি। আমি প্রিয়ার সৌন্দর্য দেখে অবাক হচ্ছি না, আমি অবাক হচ্ছি প্রিয়া যে ড্রেস আপ পরেছে এতে তার শরীরের আকর্ষণীয় অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কোনো কথা বলছি না দেখে প্রিয়া আবারও বলল, কি হলো? আমি আপনার কাছে কিছু একটা জানতে চাচ্ছি। আপনি কথা বলছেন না কেন? আমি স্বাভাবিক হয়ে বললাম, জি আমি বাবু। আমার কথা শুনে প্রিয়া একটা মিষ্টি হাসি দিয়ে আমার পাশের চেয়ারটিতে বসে বলল, দেখুন বাবু সাহেব, আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। যেহেতু আপনার সাথে আমার পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলছে, তাতে আপনার আর আমার মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া জরুরি। আমি মাথা নাড়িয়ে প্রিয়ার কথা সম্মতি জানালাম। প্রিয়া আবারও বলল, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কারণ আপনার বাবা আপনার সম্পর্কে আমাকে সবকিছু বলেছে। আমার ব্যাপারে আপনার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাকে সরাসরি বলতে পারে। আমি বললাম, বাবা আপনার সম্পর্কে আমাকে বলেছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে বাবার কথার সাথে আপনার চলাফেরার কোনো মিল নেই। প্রিয়া আমার দিকে চেয়ে একটু হাসি দিয়ে বলল, কোন দিক থেকে অমিল পেয়েছেন যদি একটু বলতেন। আমি প্রিয়ার কথার উত্তর না করে চুপচাপ বসে রইলাম। প্রিয়া আবারও বলল, বাবু আমি খোলাখুলি ভাবে কথা বলতে পছন্দ করি। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জীবনে প্রেম ভালোবাসা করে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। যাকে বিয়ে করব তাকে আমার হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিব। বলেই প্রিয়া আর কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমি নির্বাক হয়ে রেস্টুরেন্টে বসে ভাবছিলাম প্রিয়ার কথা। রাতে আমি আর বাবা ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। এমন সময় আমি আমতা আমতা করে বাবাকে বললাম, বাবা আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। কেন? এই মেয়েটার সমস্যা কোথায়? মেয়েটাকে দেখতে কালো কুচ্ছি? না বাবা, তাহলে সমস্যা কোথায়? আসলে বাবা মেয়েটার চলাফেরা, তার ড্রেস আপ আমার ভালো লাগেনি। কি হয়েছে আমাকে সরাসরি খুলে বল। বাবা মেয়েটার ড্রেস আপ দেখে আমার মনে হয়েছে মেয়েটা সংসারী হবে না। আর তাছাড়া তুমি তো ভালো করেই জানো আমি খুব সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চাই। আরে পাগল, শহরের মেয়েরা তাদেরকে শহরের কালচারে মানিয়ে নিয়ে চলাফেরা করতে চায়। তুই কি দেখিস না ইউরোপ আমেরিকাতে মেয়েরা কিভাবে চলাফেরা করে? আসলে পোশাক কোনো ম্যাটার না। আমি যতটুকু জানি মেয়েটা অনেক লক্ষ্মী। আমি আমার বাবাকে কি করে বোঝাবো কেন আমি এ ধরনের মেয়েদের বিয়ে করতে চাচ্ছি না? আধুনিকতার নাম করে যারা শরীর দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে তাদের আমি পছন্দ করি না। ওরা ওদের নিজেদের শরীর দেখানোকে আধুনিকতা মনে করে, কিন্তু বাস্তবিক পক্ষে তার নোংরামো ছাড়া আর কিছুই না। আমাকে এমন চুপ থাকতে দেখে বাবা আবার বলল, কি হলো কিছু বলছিস না যে? বাবা আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না, তুমি অন্য কোনো মেয়ে দেখো। দেখ বাবু আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আর তাছাড়া ওনারা শহরের নাম করা সুনামধন্য পরিবার। আমি যা করছি বাবু তোর ভালোর জন্য করছি। সেদিন আমি আমার বাবাকে বোঝাতে পারলাম না, তাই আর কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে উঠে সোজা বেলকনির দিকে চলে গেলাম। আমি বেলকনিতে দাঁড়িয়ে জানালার গ্রিল ধরে ভাবছি, বিয়ে তো মানুষ জীবনে একবার করে, সেটা যদি ভুল মানুষের সাথে হয় তাহলে জীবন হয়তো এখানেই শেষ। আমি কি করে বাবাকে বোঝাবো আমার মনের কথাগুলো? আমার কেন জানি কিছুই ভালো লাগছে না। এমন সময় আমার ছোট বোন তানিশা এসে আমার দিকে মোবাইলটি বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া ভাবি ফোন করেছে। ভাবি? কোন ভাবি ফোন করেছে? আরে ভাইয়া আমাদের নতুন ভাবি প্রিয়া ভাবি ফোন করেছে। তানিশার মুখে প্রিয়ার নামটি শুনে আমি চমকে উঠলাম। আমি অবাক দৃষ্টিতে তানিশার দিকে চেয়ে আছি। তানিশা বলল, আরে ভাইয়া ভাবি লাইনে আছে, তুমি কথা বলো। বলেই তানিশা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি ফোনটি হাতে নিয়ে হ্যালো বলতে ফোনের ওপাশ থেকে প্রিয়া একটা হাসি দিয়ে বলল, কি হলো? এত অবাক হওয়ার কি আছে? আমি কি আপনাকে ফোন করতে পারি না? আমি আমতা আমতা করে বললাম, কেন না, অবশ্যই পারেন। রাতের খাওয়া দাওয়া হয়েছে বুঝি? জি খেয়েছি। আপনি খেয়েছেন? জি। রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি তানিশার ফোনে কল দিয়েছি। আমি আর কোনো কথা বললাম না। আমাকে নিশ্চুপ থাকতে দেখে প্রিয়া বলল, আপনি কি আমার সাথে কথা বলতে ইতস্ত বোধ করছেন? না না, বলুন কি জানতে চাচ্ছেন? আপনার ব্যাপারে জানার আমার কিছু নেই, যতটুকু জেনেছি তাতেই আমার চলবে, বাকিটা না হয় বিয়ের পর জেনে নিব। বাই দা ওয়ে আমি যে কারণে ফোন করেছিলাম। জি বলুন, কেন ফোন করেছিলেন? তার আগে বলুন আমি যে কথাটা বলবো সেই কথাটা আপনি রাখবেন তো? আমি কোনো চিন্তা না করেই বললাম, রাখবো। বলুন। কাল বিকাল 5টায় রেস্টুরেন্টে চলে আসবেন, আপনার সাথে আমার কিছু ইমার্জেন্সি কথা আছে। তাহলে এখন রাখলাম, গুড বাই। বলে প্রিয়া ফোনটি কেটে দিল। আমি আবারও ভাবনায় পড়ে গেলাম।
মেয়েটা আসলে আমার কাছে কি চাইছে। মেয়েটার চলাফেরা, তার গেট আপ, তার স্ট্যাটাস দেখে কেমন অহংকারী মনে হলেও মনের দিক থেকে মনে হয় মেয়েটার ভেতরে অনেক মায়া আছে। কিন্তু দিন শেষে এরকম আধুনিক মেয়েদের আমি পছন্দ করি না, কারণ এরা আধুনিকতার নামে নিজেদের সমাজে যেভাবে ইস্টাবলিশড করে তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল বাবা। বাবা দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো আমার হবু বধূ প্রিয়া। প্রিয়া রুমে প্রবেশ করে বাবাকে পায়ে ধরে সালাম করলো। বাবা প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, মা কেমন আছো? বাসার সবাই ভালো আছে তো? জি আঙ্কেল, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন আঙ্কেল? এই তো আর মা, বুড়ো বয়সে যতটুকু ভালো থাকা যায়। তা কি মনে করে আমাদের না জানিয়ে আসতে হলো যে? আসলে আঙ্কেল, আপনাদের বাসার দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে গেলে ভালোই হবে। বেশ ভালো করেছো মা, বুদ্ধিমতী মেয়ের মতো কাজ করেছো। আচ্ছা আঙ্কেল, বাবু তানিশা ওরা কি বাসায় নেই? হ্যাঁ আছে তো। কইরে বাবু, তানিশা এদিকে আয়, দেখ কে এসেছে। বাবার ডাক শুনে আমি আর তানিশা দৌড়ে মেইন দরজার সামনে আসতেই আমি প্রিয়াকে দেখে চমকে দাঁড়াই। প্রিয়াকে প্রথম যেদিন দেখেছিলাম ওয়েস্টার্ন ড্রেসে, কিন্তু আজকে প্রিয়া পরেছে শাড়ি। সত্যি কথা বলতে শাড়িতে প্রিয়াকে অনেক সুন্দরী লাগছে। আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে বাবা বলল, এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা আমার হবু বৌমাকে নিয়ে বাসার ভেতরে যা। না আঙ্কেল, আজকে আর বসবো না। আমার ছোট বোন তানিশা বলল, কি বলো ভাবি, তুমি আজ আমাদের বাসায় প্রথম এসেছো আর এভাবে দরজা থেকে চলে যাবে? তা কি করে হয়? তানিশা আর আমার বাবার খুশি দেখে নিজের অজান্তেই আমার হৃদয়ে প্রিয়াকে একটু ভালো লেগে যায়। বাবা তানিশা প্রিয়াকে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়ে আছে। তারা হাসি খুশিতে প্রিয়ার সাথে কথা বলে যাচ্ছে। মা মারা যাবার পর আজ তানিশা আর বাবাকে এতটা খুশি দেখে নিজের অজান্তেই আমার দু চোখে আনন্দের জল টলমলো করতে লাগলো। আর সেদিন প্রিয়াকে বিয়ে করার সম্মতি জানাই। আমাকে এমন আনমনা বসে থাকতে দেখে প্রিয়া আবারও বলল, কি হলো বাবু, আপনি এমন আনমনা হয়ে বসে আছেন কেন? আমাকে কি আপনার আদর করতে মন চাচ্ছে না? ইচ্ছা করছে না আমাকে ভালোবাসতে? আপনার ভালোবাসা পাবার জন্য আমি জীবনের কতটা সময় অপেক্ষা করেছি জানেন? অপেক্ষার প্রহর গোনা শেষ করে আমি যখন আমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে পেয়েছি, তাহলে কেন আপনি দূরে সরে আছেন? আসুন আমাকে ভালোবাসুন। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, বাবার কথায় আমি আপনাকে বিয়ে করেছি, কিন্তু আপনাকে বিয়ে করা আমার একদমই উচিত হয়নি। কি বলছেন এসব? বিয়ে করতে চাননি মানে? এত মানে করবেন না তো। বলে বাবা বাবা ডাকতে ডাকতে বাসর ঘর থেকে বাবু বেরিয়ে গেল। প্রিয়াও বাবুর পেছন পেছন রুম থেকে বেরিয়ে গেল। আমি বাবা বাবা বলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই বাবা সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি হলো, তুই এভাবে চিল্লাচ্ছিস কেন? বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি বিয়ে করব না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না, আমাকে জোর করে বিয়ে দিয়েছো। এমন সময় ড্রয়িং রুমে নতুন বউ প্রিয়া ও তানিশা দৌড়ে এসে বাবুর পাশে দাঁড়াতেই মোমিন খান বলল, তুই এসব পাগলের মতো কি বলছিস? আশেপাশের মানুষজন যদি শোনে তাহলে যে বদনাম রটে যাবে, সেটা কি বুঝতে পারছিস? বাবা, এখন এসব ভাববার সময় নেই, আমি এই বিয়ে মানি না, এক্ষুনি আমি ডিভোর্স দিব। ডিভোর্স মানে? সমস্যাটা কি সেটা তো বলবি। বাবু তার বাবার সামনে কি করে বলবে কিছুই বুঝতে পারছে না। বাবুকে চুপ থাকতে দেখে তানিশা বলল, কি হলো ভাইয়া, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। বাবু আর কোনো কিছু চিন্তা না করে উত্তেজিত হয়ে প্রিয়ার শাড়ির আঁচলটা বুক থেকে টেনে নিচে ফেলে দিয়ে প্রিয়ার বুকের ক্ষত চিহ্নটা দেখিয়ে বলল, এই যে দেখো তোমরা আমাকে কেমন মেয়ে বিয়ে করিয়েছ। বাবুর এমন কাণ্ড দেখে মোমিন খান তানিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়া লজ্জায় অপমানে কান্নামাখা কণ্ঠে বলল, বাবু, আপনি যেটা মনে করেছেন আসলে বিষয়টা সবার সামনে না বলে আমাকে একান্ত জিজ্ঞাসা করতে পারতেন। আসলে আমার বুকের এই ক্ষত চিহ্নটা হচ্ছে আমার জন্মদাগ, যেটা আমার জন্মের থেকে এখানে ছিল। আসলে বাবু, আমরা কোনো কিছু চিন্তা না করে সন্দেহের উপর ভিত্তি করে অনেক কিছুই করে ফেলি। প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রিয়া আবারও বলল, ঠিক আছে বাবু, আপনি যদি আমাকে মেনে নিতে না পারেন তাহলে আমি চলে যাচ্ছি। বলে যখন প্রিয়া চলে যেতে চাইল, বাবু প্রিয়ার হাতটি ধরে বলল, দাঁড়াও প্রিয়া, আসলে আমার বুঝতে ভুল হয়ে গেছে, প্লিজ প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত ভিউয়ার্স, কখনো কখনো আমরা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে, তাই যা কিছু করবেন ভেবেচিন্তে করবেন।